আহানা কিছুটা হলেও ভয় পেল, কিন্তু শান্ত ওকে যে পরিমাণ অপমান করে সেসব মনে করে আহানা বলল, সে যাবে না মানে যাবেই না। শান্ত নর্মালি আহানার মায়ের দিকে চেয়ে বলল, আন্টি, আপনি প্লিজ আহানার কথা চিন্তা করে অন্তত জামাকাপড় সব গুছিয়ে চলে আসুন। আহানার মা এক সেকেন্ডও দেরি না করে ব্যাগ নিয়ে জামাকাপড় সব গুছাতে চলে গেলেন। মা, তোমার কি কিছুই মনে নেই? এই লোকটা আমাকে কত অপমান করে, আর তারপরেও তুমি তারই বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছো। তুই চুপ থাক, কোনো কথা বলবি না একদম। মা 10 মিনিটেই সব জামা কাপড় রেডি করে বের হতে হতে বললেন, বাবা তুমি আহানাকে নিয়ে আসো, আমার মনে হয় না ও রাজি হবে। শান্ত মুখ বাঁকিয়ে বলল, যান আন্টি, আমি এরে নিয়ে আসছি। আহানা ভ্রুকুচকে শান্তর দিকে চেয়ে চাদর টেনে সেটা শক্ত করে ধরে বসে আছে। শান্ত এগিয়ে আসছে। বাড়ির সামনে 4টা সিঁড়ি পেরিয়ে এসে ভেতরে ঢুকল। আহানা মনে মনে ঠিক করে নিয়েছে যে শান্ত ওকে কথায় যত লজিকই দেখাক না কেন, সে কিছুতেই মানবে না, গলবেও না। শান্ত কাছে এসে এক ওয়ার্ড কথাও বলল না, শুধু আহানার গায়ের থেকে চাদরটা টেনে সরিয়ে ফেলল। তারপর হাতে থাকা জ্যাকেটটা আহানার গায়ে পরিয়ে দিয়ে ওকে বিছানা থেকে কোলে তুলে নিল। এই এই এসব কি? ছাড়ুন আমাকে। সোজা কথায় যাবানা যখন, কোলে তুলেই তো নিতে হবে। শান্ত আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আহানা ওকে কিল ঘুষি দিয়েই যাচ্ছে একের পর এক। তবে বেশি জোরে দেওয়ার শক্তি নেই তার, মনে হয় আবারও জ্ঞান হারাবে। খিদায় অসহ্যকর হয়ে উঠছে সবকিছু। তারপরেও যত পেরেছে শান্তকে মেরেছে সে। কিন্তু শান্ত তো ছাড়ার পাত্র না, নিয়ে চলেছে তো চলেছেই। বাড়ি থেকে বের হয়ে তারপর আহানাকে বলল দরজায় তালা লাগাতে। আহানা রাগি রাগি লুক নিয়ে চেয়ে বলল, আপনার কোলে থেকে আমি দরজায় তালা দেব? তুমি আমার কোলে, তো আমি তালা কি করে দেব? নামান আমাকে। তোমাকে নামালে তুমি এই জন্মেও আমার সাথে যাবে না। তোমাকে হাড়ে হাড়ে চিনি আমি। তো দিয়েন না তালা। দিলাম না। চুরি হলে তো তোমাদের বাসায় চুরি হবে, আমার কি তাতে? আহানা অনেক ভেবে বলল, ঠিক আছে, নামান আমাকে, আমি হেঁটেই যাব আপনার সাথে। শান্ত আহানাকে নামিয়ে ওর হাত ধরে রাখল। কে জানে যদি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আহানা দরজা লাগিয়ে পেছন ফিরে বলল, অন্তত আমার হাত তো ছাড়ুন। আজব না, তা হচ্ছে না। নিরুপায় হয়ে আহানা বোকার মতো শান্তর সাথে মেন ডোরের দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে কত বড় বিপদে না পড়েছিলাম আমি, কিভাবে বাঁচলাম, মা গো মা, ভাবতেই ভয় লেগে ওঠে। আহানা চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ ওর মনে হলো সে রতনকে দেখেছে। শান্ত এতক্ষণ ওর হাত ধরেছিল, এবার আহানাই ওর হাত চেপে ধরল শক্ত করে। আবার কিছুটা কাছেও এসে দাঁড়ালো। শান্ত বিষয়টা ভালো মতনই খেয়াল করেছে, কারণ কিছুক্ষণ আগে রতনকে সেও দেখেছে। অন্ধকারে পাশে কেউ এসে দাঁড়ালে তার টের পাওয়া যায় সহজেই, আর তা যদি হয় শুকনো পাতার উপর, তাহলে তো কথাই নেই। শান্ত আহানাকে আর ওর মাকে নিয়ে তাদের বাসায় ফিরে আসলো। সবাই একজোট হয়ে শান্তর মাকে সবটা জানালো। মা তো সব শোনার পর মুখটা এত রাগি রাগি করে ফেলল, যেন উনি বোঝাতে চাইছেন বিয়েতে রাজি হলে আজ এমনটা হতো না। আহানা তাদের জন্য দেওয়া রুমের মাঝখানে চেয়ার টেনে বসে আছে। বিছানায় বসতেও ভয় করে। 1 বা 2 ঘন্টা আগে তাকে রতন এমন বিছানায় হাত পা বেঁধে রেখেছিল। মা তো মনে হয় আন্টির সাথে কথা বলছে, আর শান্ত বাসায় নেই। কোথায় গেছে কে জানে, তাতে আমার কি? শান্ত ঠিক 2 ঘন্টা পর বাসায় ফিরে আসলো। তখন রাত 10টা বাজে। শান্তর মা নিজের হাতে আহানাকে খাইয়ে দিচ্ছেন। শান্ত ঠোঁটের কোণে জমে থাকা রক্ত ভালো করে মুছে তারপর বাসায় ঢুকলো। কোনো মতে মায়ের চোখ এড়িয়ে নিজের রুমে চলে আসলো সে। রুমের দরজা লাগাতে গিয়েও পারল না, কারণ আহানা এসে হাজির। সে শান্তর পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিল। জ্যাকেট হাতে ঝুলানো, বাকি সব ঠিকঠাক, শুধু ঠোঁটের কোণে রক্ত দেখা যাচ্ছে। কপালে মাটি লেগে আছে, গায়েও কিঞ্চিত মাটি আছে। আহানা কোমরে হাত দিয়ে বলল,
সেই হিরোর মতন মারপিট করে আসলেন, তাই তো? তুমি তো বললে এটা মুভি নয়, বাস্তব। পুলিশ রতনকে কেমনভাবে ট্রিট করবে তা জানি আমি, তাই আমি একটু দেখে আসলাম আর কি। কি দরকার ছিল? আমাকে না দু চোখে দেখতে পারেন না? তাহলে এসব কি? তোমাকে কে বলল আমি এসব তোমার জন্য করেছি? আমি তো আমার আন্টির মেয়ের জন্য করেছি। আর টেনশন করো না, ওদের ভালো করে আদর যত্ন করে ব্ল্যাক পেপার স্প্রে করে দেন এসেছি। ব্ল্যাক পেপার মানে হলো গোলমরিচের গুঁড়া? হুম। ইয়া আল্লাহ, আপনি তো দেখি অনেক চালু। অনেক নায়কদের দেখতাম মেরে আবার হসপিটালে ভর্তি করে দিয়ে আসে, আর আপনি কিনা কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে এলেন। শোনো, মেরে আবার হসপিটালে ভর্তি করে পাগলে। মেয়েদের গায়ে হাত তুলবে, আবার তাদের হসপিটালে যাওয়ার কোনো অধিকার নেই। বরং ওদের জখমে আরও কষ্ট দেওয়া উচিত, আর আমি সেটাই করেছি। কোথায় পেলেন গোলমরিচ? রান্নাঘর থেকে নিয়ে গিয়েছিলাম। ভালো, বসুন, আমি আসছি। শান্ত নিজের বিছানায় গিয়ে বসে জ্যাকেটটা পাশে রাখল। কাঁধের নিচ বরাবর একটু চোট আছে, টি শার্টের কারণে দেখাই যায় না। রতনের সাথে 12-13 জন ছিল, সবার সাথে সে পেরে উঠতে কষ্ট হয়েছিল। ভাগ্যিস নওশাদ আর রিয়াজকেও সাথে নিয়েছিল। রতনকে তো আমিই মেরেছি, নওশাদ আর রিয়াজকে ওকে ছুতেও দেয়নি। ওকে তো আমি নিজের হাতেই মেরেছি। ওকে মারায় আমার রাগ কিছুটা হলেও কমেছে। কারেন্টের শক দিলে আরও ভালো লাগতো। আহানা হাজির, হাতে করে নিয়ে এসেছে ডেটল, অ্যান্টিসেপটিক আর তুলা মলম। শান্ত গায়ের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে আহানাকে দেখে চোখ ছানাবাড়া করে ফেলল। তারপর ইয়া বড় হাঁ করে বলল, সূর্য তো মনে হয় আজ অজ্ঞান হয়ে অস্ত গেছে। আমার এত শখ নাই আপনার কেয়ার করার। আপনাকে হেট করি, অলওয়েজ হেট করব। ধরেন নিজের মলম নিজে লাগান। আহানা শান্তর হাতে ফার্স্ট এড বক্স ধরিয়ে দিয়ে চলে যেতে নিতেও পারল না। পেছন ফিরে আবারও তাকালো শান্তর দিকে। খুব দরদ হচ্ছে, কিন্তু ওই যে কথায় কথায় আমাকে অপমান করে, সেটার জন্য কেয়ারও আসে না ভেতর থেকে। ভেতর দিয়ে আবার দরদও হচ্ছে। দোটানায় পড়ে গেলাম। শান্ত টি শার্ট খুলে মলম লাগাতে গিয়ে দেখল আহানা এখনো যায়নি। জলদি করে হাত ঢেকে বলল, কি, যাওনি কেন? অবশ্য কারোর যদি আমার জন্য মায়া হয়ে থাকে তো বসে বসে দেখতে পারে। আহানা মুখ বাঁকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর মাথা মনে হয় কেউ ঘুরিয়ে টেনে হিস্ট্রে শান্তর সামনে এনে দাঁড় করিয়ে দিল ফের। শান্ত এবার বিরক্তি নিয়ে কিছুক্ষণ চেয়ে বলল, তুমি আসলে কি চাও বলো তো? আহানা শক্ত হয়ে মাথা উঁচু করে বলল, আপনার আম্মু বলেছে আপনার মাথায় মলম লাগিয়ে দিতে। সিরিয়াসলি? হুম। আচ্ছা, তাহলে লাগাই দেন। আহানা তুলোয় ডেটল নিয়ে রক্ত মুছছে মন দিয়ে, আর মাঝে মাঝে ফু দিচ্ছে। শান্তর হঠাৎ মনে পড়ল ওর মা তো কথা বলতে পারে না। মা তো কথা বলতে পারে না, তাহলে তোমাকে কি করে বলল আমাকে মলম লাগিয়ে দিতে? আর মা জানলো কি করে যে আমি মারামারি করে এসেছি? আহানার কাশি উঠে গেছে, কাশি থামিয়ে বলল, ওই যে আমি বলেছিলাম আপনার মারামারির কথা। আর উনি হাত দিয়ে বুঝালেন মলম লাগিয়ে দিতে। বাহ, তুমি আমার মায়ের ইশারা ইঙ্গিত এত স্মুথলি বুঝতে পারো। এত কথা বলবেন না তো, চুপ করে বসে থাকুন। ঠোঁটের তো 12টা বাজিয়ে এসেছেন, রক্ত জমে আছে এদিক দিয়ে। আমাকে প্রতি সেকেন্ডে কথা শোনান, আর ওই দিক দিয়ে আবার আমাকে কে মারল তাকে গিয়ে মেরে আসেন, আবার মার খেয়েও আসেন। ঠোঁটের কোণায় মলম লাগানো তো শেষ, এখন কপালে মলম লাগাচ্ছ। তাহলে বারবার ঠোঁটের দিকে তাকাচ্ছ কেন? আহানা শান্তর মাথা চেপে ধরে বলল, ফালতু কথা অফ দিন। আমার এত শখ নাই এরকম বিশ্রী ঠোঁটের দিকে তাকানোর। নেহায়েত রক্ত জমে আছে বলে মলম লাগানোর পরেও রক্ত বের হয় কিনা সেটা দেখছিলাম, অন্য কিছুই না। বিশ্রী ঠোঁট? তুমি আসলে সুন্দরী চেনো না সেটা বলো। নিজের গুণগান গাইতে হবে না। ফাইন। শান্ত খুব সুন্দর করে হেসে দিল। এত সুন্দর করে হয়তো আহানার চোখে আর কাউকে সে হাসতে দেখেনি।
সে নিজের অজান্তেই হেসে ফেলল। শান্ত এবার আহানার হাসি দেখে নিজের হাসি থামিয়ে নিয়ে তারপর বলল, যাও এখন। মানে কি? এখনো মলম লাগানোই তো হয়নি। তো কপালে আর ঠোঁটে লাগানো শেষ, যাও এখন। আহানা শান্তর দিকে তাকিয়ে উঠে চলে যেতে নিয়ে থেমে গিয়ে আবারও এসে বলল, আপনার হাত এরকম ঢেকে রেখেছেন কেন? শোনো, একটা মেয়ের সামনে এভাবে উদম গায়ে বসা আমার ভালো লাগে না। আহানার ব্যাপারটা ঠিক হজম হলো না। পা টিপে টিপে কাছে এসে শান্তর গায়ের থেকে টি শার্টটা ছো মেরে নিয়ে নিল সে। এ কি, এতটুকু ছিঁড়ে গেছে কি করে? আর আপনি আমার থেকে লুকাচ্ছিলেন এতক্ষণ? আহানা হুট করেই শান্তর পাশে বসে মলম নিয়ে লাগাতে লাগাতে বলল, সব ক্ষত দেখালেন, এটা দেখালে কি টাকা দিতে হতো? আমি যাকে তাকে আমার ব্যথা দেখাই না। আহানা রেগে শান্তর হাতের ক্ষততে এক চাপ দিয়ে বলল, যাকে তাকে দেখানোর চেয়ে তো ব্যথা সহ্য করতে পারবেন, তাই না মিস্টার ঝগড়াইট্টা? এক মিনিট, ঝগড়াইট্টা মানে কি? আমার নাম শান্ত, ওকে? আপনি যেখানে ঝগড়ার বীজ বপন হয় সেখানে, তাই আপনার নাম দিলাম মিস্টার ঝগড়াইট্টা। নাইস না? নামটা একটু সুন্দর না, বিরক্তিকর একটা নাম। চেঞ্জ ইট। আহানা পিছতে পিছতে বলল, আহারে আমার মিস্টার ঝগড়াইট্টা রে। এটা বলেই আহানা এক দৌড় দিল। তখনই শান্ত পেছন থেকে এসে আহানার কাঁধ চেপে ধরে ফেলল। আহানা কাঁধের চোটে ব্যথা পেয়ে কুঁকড়িয়ে উঠছে বারবার। বারান্দা থেকে শীতের হালকা বাতাস এসে গায়ে লাগছে, তার সাথে সূর্যমুখী ফুলের এক চিরচেনা ঘ্রাণ। আকাশে চাঁদ, তার সাথে সূর্যমুখী ফুল বাতাসে নড়ছে। মনে হয় যেন শান্ত আহানার অজান্তেই তাদের এই সময়ের কাছে আসাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, দেখো, সবচাইতে সুন্দর ঠিক তখন লাগে যখন তোমরা মিষ্টি প্রেমে একসাথে হও। চাঁদের আলো আর তার সাথে সূর্যমুখীর সৌন্দর্য, তার সাথে বাতাসের সাথে লেগে তাদের দোল খেলা। শান্ত আর আহানাকে কি দেখছে না? দেখলে হয়তো বা কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যেত, ভুলে যেত ঝগড়া, উজ্জীবিত হতো এক ভিন্ন প্রেমের, যে প্রেমের আশেপাশেও থাকবে না একে অপরের প্রতি কোনো ঘৃণা। দুজনের সামনেই ফ্লোর থেকে ছাদচুম্বী এক বিশাল আয়না, অথচ দুজনের একজনেরও সেদিকে নজর নেই। আচ্ছা, এদের কবে মিলন হবে? যেদিন সূর্যমুখী আর চাঁদ এসে বলবে, ভাই তাকা আমাদের দিকে, তোদের মিল করার জন্য স্বয়ং তোদের সামনে চলে এসেছি। হয়তো তখন এরা ঝগড়াই করে যাবে। সূর্যমুখী তখন সেন্সলেস হয়ে পড়বে চাঁদের গায়ে। এটা দেখে যদি আহানা শান্তর প্রেম প্রেম ফিল হয় আর কি। কি ম্যাডাম, ব্যথা লাগলো? আমাকে যে তখন চেপে ধরে ব্যথা দিলেন, কেমন ফিল হয় বোঝেন? লাগছে ছাড়ুন, না হলে আরও জঘন্য নাম দেব। আচ্ছা, আরও জঘন্য? দেখি, শোনাও তো সাহস থাকলে। আগে হাত ছাড়ুন, তারপর নাম দেব। আমি বোকা তাই না? আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে নামটা শুনিয়ে উধাও হয়ে যাবে। আচ্ছা, দৌড় দেব না। শান্ত আহানার কাঁধ থেকে হাত সরিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল, এবার বলো। আহানা পা পিছাতে পিছাতে বলল, মিস্টার আউলা ঝাউলা। ব্যাস, আহানাকে আর পাইকে। সে এক দৌড় মেরে মায়ের কাছে চলে গেল। এই মেয়েটা এত দুষ্টুমি করতে পারে। আউলা ঝাউলা মানেটা কি আবার কে জানে। মিস্টার ঝগড়াইটটা মাছ বেটার ছিল। হোয়াট এভার, এই রতনকে তো পুলিশের হাতে তুলে দিয়েছি, যেন সহজে ছাড়া না পায়, তার বন্দোবস্তকাল করে আসব। আপাতত আজ একটু রেস্ট নেই। উফ, বস্তির এই ছেলেগুলো ফাইটিং ভালোই জানে, তারপরেও তো আমার আর নওশাদ রিয়াজের সাথে পেরে উঠল না। সবগুলোকে মেরে হাড়গোড় ভেঙে তারপর বাসায় ফিরেছি। কত বড় সাহস আমার ছোটবেলার খেলার সাথীকে টাচ করার চেষ্টা করে। ছোটবেলায় তিশানের আঙুল বাঁকা করে দিয়েছিলাম কারণ সে আহানার হাত মুড়িয়ে ধরেছিল। আর এই রতনের বাচ্চা রতন আমার আহানার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কথাগুলো বলা শেষে হঠাৎ আয়নায় চোখ রাখল। আমার আহানা মানে? এটা কি বললাম?
ধুর, ও হচ্ছে জাস্ট ছোটবেলার ফ্রেন্ড, আর কিছুই না সে আমার। কী রে আহানা, এরকম হাঁপাচ্ছিস কেন? না এমনি কিছু না। নিতু কোথায়? ওর সাথে গল্প করব। আচ্ছা যা। ও মনে হয় নিজের রুমে। আহানা নিতুর রুমের দিকে চলে গেল। শান্তি রহমান মুখটা ছোট করে নিচের দিকে চেয়ে আছেন। তার মনটা ভীষণ খারাপ। তার ছেলে তার কথা শুনছে না, এমনকি আহানাও না। আহানার মা ওনার হাতটা ধরে বললেন, চিন্তা করো না বুবু, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। একদিন না একদিন ঠিকই বুঝবে। আমাদের ওদেরকে সময় দেওয়া উচিত। আচ্ছা আহানা আপু, ভাইয়ার দেখে তোমার ছোটবেলার সব মনে আছে, তো তোমার কিছু মনে নেই? না রে, তখন আমি এইটুকুন ছিলাম, আমার তো কিছুই মনে নেই। তো শান্ত ভাইয়া কতটুকুন ছিল যে ওনার সব মনে আছে? ও তো বুইড়া খাটাস, মনে হয় ওনার 8 বছর ছিল তখন। মানে আমার বয়সে ছিল। তোমার তো 7 বছর, তুমি আরও ছোট, আরও কিউটি। সবাই বলে আমি নাকি ভাইয়ার মতোই হয়েছি। ভাইয়া তো আরও কিউট। তুমি সুন্দর চেনো না। তোমার শান্ত ভাইয়াকে তো একটা ঝুলন্ত বাদরের মতন লাগে। শি, আসতে বলো, ভাইয়া শুনলে রাগ করবে অনেক। তোমার ভাইয়াকে ভয় পাই না আমি। আচ্ছা একটা কাজ করো তো, তোমার ভাইয়াকে ধরে বিয়ে দিয়ে দাও, আমিও একটু বাঁচি। তাহলে তুমি রেডি হও। আরে আমি কেন? আমার কথা বাদ দাও, আমি জীবনেও তোমার ভাইয়াকে বিয়ে করব না। অন্য মেয়ে খোঁজো। না আপু, তোমাকেই ভাবি বানাবো। কথাটা শুনে আহানা উঠে দাঁড়িয়ে বলল, জিন্দিগি বারবাদ হো গায়া। নিতু খিলখিল করে হেসে দিল আহানার গান শুনে। এই আহানা, ঘুমাতে আয়। কয়টা বাজে খবর আছে তোর? আসছি মা। আহানা নিতুর রুম থেকে বের হতেই এক ধাক্কা খেল শান্তর সাথে। শান্তর হাতে ছিল সুপের বাটি। সে কোনো মতে বাটিটা ধরে সব দিক সামলিয়ে আহানাকে এক ধমক দিয়ে দিল। কি সমস্যা? চোখ কোথায় তুলে হাঁটো? আপনি? আপনার চোখ কই থাকে? সরুন, ঘুম পাচ্ছে আমার। আহানা পাশ কাটিয়ে চলে গেল আর একটিবারও ফিরেও তাকালো না। অথচ কিছুক্ষণ আগে সে এত এত কেয়ার করছিল। এই মেয়েটা নিজের দোষ কখনো চোখেই দেখে না। রাত শেষ। সকাল সকাল শান্ত রেডি হয়ে অফিসে চলেও গেছে। জ্যাম বেশি হয় শান্তরাজ অফিসে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আহানা আজ পরিপাটি হয়ে কাজে বের হয়েছে। তার আজ একটাই উদ্দেশ্য, আর সেটা হলো একটা চাকরি। চাকরি পেলেই মাকে নিয়ে সে নতুন বাসায় উঠবে। রতনের ভয়ে সায়দাবাদে আর পা রাখাও যাবে না। তার মানে সেই বাসাটা বাতিল। কড়া রোদের ভিতর আহানা ঢাকার অলিগলি সবখানে চাকরি খুঁজে যাচ্ছে। সারাদিন ধরে তন্ন তন্ন করে অবশেষে আহানা চাকরির দেখা পেল। কথা হলো গিয়ে বেতন নিয়ে, মাত্র 5,000 টাকা। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত দোকানে বসে থাকতে হবে। মেয়েদের কসমেটিক্সের দোকান, একটা ছোটোখাটো দোকান। আরও অনেক সহকারী আছে আহানার সাথে। আহানা সেটাতেই রাজি হয়ে গেল। এখান থেকে 5,000 পাবে। সেটা দিয়ে নতুন একটা বাসা নিয়ে ভাড়ায় থাকা যাবে। আর বাকি যে 3টা টিউশনি আছে ওগুলো থেকে 6,000 আসবে প্রতি মাসে। তাহলে এমনিতেই সংসার ভালোই যাবে। আহানা আজ খুশি খুশি বাসায় ফিরে গেল। মা শান্তর মায়ের সাথে গন্ধরাজটার বাগানে চা খাচ্ছেন বসে বসে। আহানা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে চেয়ার থেকে উঠিয়ে ঘুরতে ঘুরতে বলল, মা আমি চাকরি পেয়ে গেছি। মা তো মহা খুশি। তারপর যখন শুনলেন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে পাবে মাত্র 5,000 টাকা, তখনই মুখটা ফ্যাকাশে করে ফেললেন তিনি। তার উপর আহানা বলল সে কিছুতেই শান্তর সাথে এক বাসায় থাকতে চায় না। মা মন খারাপ করে বললেন, ওসব না হয় বুঝলাম, কিন্তু তোর পড়াশোনার কি হবে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজই করিস? মা ওসব বাদ দাও তো। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার পড়াশোনা। এত কিছুর খেয়াল রাখতে হলে আর চাকরি করা হবে না। একটা চাকরি পেয়েছি, এটাই বা মন্দ কি? আহানার কথায় আজমা নিজের অজান্তেই কেঁদে ফেললেন।
সংসার চালানোর দায়ভার মেয়ের উপর দিয়ে মেয়ের থেকে তিনি তার সব ইচ্ছার স্বপ্ন তুলে নিলেন। স্বামী বাবা ছাড়া সব পরিবারের বুঝি এই হাল হয়? কবেই দিন খুঁজবে তাদের? তার উপর এমন একটা মেয়ে জন্ম দিলাম যে কারোর থেকে একটা টাকাও এমনি এমনি নেয় না। তার জন্য শান্তর মতো একটা ছেলে, সাজানো গোছানো একটা পরিবার রেডি থাকার পরেও সে এসব কিছু নাকচ করে তার এই সংসার চালানোর মন প্রাণ সবটা দিয়ে রেখেছে। সে বোঝে না এসবে সব হয় না, মাঝে মাঝে নিজেরও ভাবতে হয়। আত্মসম্মানকে উঁচু করে দেখতে গিয়ে সে আজ তার পড়ালেখায় বিসর্জন দিয়ে দিল। আজ ওর বাবা বেঁচে থাকলে এমনটা কখনোই হতো না। কেন আমার ভাগ্য একটা কার অ্যাক্সিডেন্টের দরুন এভাবে ছারখার হয়ে গেল? আহানা রুমে এসে নিজের জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে ভরে বিছানার উপর ব্যাগটা রেখে আবারও বাসা থেকে বেরিয়ে পড়ল। সে এবার যাবে বাসা খুঁজতে। মা মন খারাপ করে শান্তি রহমানের পাশে বসে আছেন। তিনি মেয়েকে মানাও করতে পারেন না, কারণ আহানা অনেক জেদি একটা মেয়ে। তার কাছে তার সম্মানটাই সব। শান্তর সাথে বিয়েটা হয়ে গেলে এত কিছুই হতো না। ভাগ্য এসে দরজায় কড়া নাড়ছে, আর এই মেয়ে কিনা দরজা বন্ধ করে বসে আছে। আহানা এই গলি সেই গলি খুঁজতে খুঁজতে অবশেষে একটা বাড়ি পেল, যেটাতে প্রতি ফ্ল্যাটের ইউনিটকে 14 ভাগ করে ভাড়া দেওয়া হয়। মানে মানুষ গিজগিজ করছে চারিদিকে। 3 রুমের একটা ইউনিট ভাড়ার জন্য পেল আহানা, তাও 5 তলাতে, ছাদের সাথে অ্যাটাচ 3 রুম, 2টো বেডরুম আর একটা রান্নাঘর। 5,000 টাকা শুনে আহানা সেটাতেই হ্যাঁ বলে দিল। আর দেরি না করে আবার শান্তদের বাসায় ফেরত আসলো সে। মা একবার না করেছেন তো একবার হাঁ করছেন। যাওয়ার প্রতি কোনো মতই নেই তার। এদিকে শান্তি রহমান আহানার দিকে তাকাচ্ছেন না। তিনি আহানার উপর প্রচণ্ডভাবে রেগে আছেন, কারণ আহানা একে তো বিয়েতে না করেছে, তার উপর এই বাসায় থাকতেও চাচ্ছে না। আহানা ওনাকে সালাম দিল, কিন্তু উনি আরেক দিকে মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে। আহানার কি করবে? মন খারাপ করে মায়ের হাত ধরে চলে গেল বাসা থেকে। সন্ধ্যা 7টা বাজে। শান্ত সবে বাসায় ফিরেছে। আজ একটু দেরি হয়ে গেছে, কাজের চাপ বেশি ছিল সকালে লেট করে যাওয়ার কারণে। শান্ত বাসায় ফিরতেই দেখল বাসার পরিবেশ একদম ঠান্ডা, কোথাও কোনো টু শব্দটাও নেই। শান্ত বিষয়টায় নজর না দিয়ে ফ্রেশ হতে চলে গেছে। আহানা কি নাই বাসায়? থাকলে তো আমার সূর্যমুখীর বাগানে ঢুকে লণ্ডভণ্ড করে ফেলতো সব। তাহলে কোথায়? নিশ্চয় আম্মুর গন্ধরাজ বাগানটায় গিয়ে ফুল ছিঁড়ছে। আজ এক ঝাড়ি দিব ওকে। শান্ত টি শার্টটা পরে নিয়ে রুম থেকে বের হলো। রিপাকে নাস্তা দিতে বলে সব রুমে একবার করে চক্কর দিয়ে আসলো, কিন্তু কোথাও আহানাও নেই, ওর মাও নেই। শান্ত একটা বিস্কিট মুখে দিয়ে রিপার দিকে তাকিয়ে বলল, আহানা কোথায়? ওনারা তো চলে গেছেন কিছুক্ষণ আগে। মানে? চলে গেছে মানে? কোথায় গেছে? আমাকে বলেনি কেন? আহানারা নতুন বাসা নিয়ে সেখানে উঠেছে। আহানা নাকি একটা দোকানে চাকরি পেয়েছে। হোয়াট? আর আমাকে একবার জানালোও না? মা ওদের বাধা দেয়নি? আহানা তো কারোর কথাই শোনে না। শান্ত রেগে নিজের রুমের দিকে চলে গেল। আহানা রে, এটা কোথায় বাসা নিলি? এরকম চিপা কেন? থাকবো কেমনে? এত মানুষের হইচই কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। তো কি করবো আর? অন্যের বাসায় থাকার চেয়ে এটা 1000 গুণ ভালো। তুমি সব সময় অন্যের দয়ায় থাকতে চাও কেন বলো তো? যাতে তোকে ভালো জীবন দিতে পারি, তা তো তুই বুঝবি না। আমার ভালো জীবন লাগবে না মা। আমার আত্মমর্যাদা সম্পন্ন একটা জীবন চাই, যেখানে আমি আমার পরিশ্রমের কামাই দিয়ে তোমাকে নিয়ে বাঁচতে পারবো। কারোর কোনো দয়া থাকবে না। যা কিরাত বিরাত, রাতে কি না খেয়ে থাকবো তোর আত্মসম্মানের জন্য? আহানা মুখটা ছোট করে রান্নাঘরে গেল। চোখে পানি এসে গেছে তার। চোখ মুছে রান্নাঘরটা একবার পরখ করে নিল সে। পুরো তাকগুলো খালি, সবই খালি। হাতে টাকা আছে 1500। এগুলো দিয়ে মাসের বাকি দিন মানে 20 দিন কাটাতে হবে। পরের মাসে বেতন পাবো, এখন বরং তরকারি কিনে আনি।
আহানা বাসা থেকে বের হতেই শুনতে পেল নিচে কতগুলো ছেলের হট্টগোল। সবগুলো চিকনার ডাল 17-18 বছর বয়সী হবে মনে হয়। আহানা মাথার ঘোমটা টেনে চুপচাপ নামছে সিঁড়ি দিয়ে। ছেলেগুলো কথা বলা বন্ধ করে আহানার দিকে তাকিয়ে আছে সবাই মিলে। মনে হয় এর আগে কখনো মেয়ে দেখেনি। এবার সবাই ফিসফিস শুরু করে দিল একে অপরের সাথে। একজন বলল, মেয়েটা মনে হয় নতুন এসেছে। আরেকজন বলল, মনে হয় বড় আপু। আরেকজন বলল, তাহলে আসসালামু আলাইকুম। আরেকজন বলল, সিনিয়র আপু যখন বউ। এটা নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। আহানা পেছন ফিরে কোমরে হাত দিয়ে বলল, আরেকটা আছে, সিনিয়র আপু যখন শাশুড়ি। এটা বলেই আহানা চলে গেল। এবার সবাই মিলে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এটা কি বলল মেয়েটা? আহানা নিচে নেমে এদিক ওদিক তাকালো। এই সময় তরকারি পাবো কই? এই এলাকা তো ভালো করে চিনিও না আমি। সামনে দোকানপাট আছে, আর এপাশে সব বাড়ি, 2 তলা 5 তলা 7 তলা এরকম। তো আহানা সামনে রাস্তার ওপাশে গেল দোকানদারকে জিজ্ঞেস করার জন্য, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এখানে আশেপাশে কোথাও তরকারির বাজার আছে বলতে পারবেন? তুমি তো মনে হয় এখানে নতুন। তরকারির বাজার তো এখান থেকে অনেক দূরে। তবে এই সময়ে ভ্যান গাড়ি যায় এই রোড দিয়ে, ওটাতে তরকারি পাবা। এখন? আচ্ছা, তাহলে আমি অপেক্ষা করছি। আহানা দালানগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছে। টিনের ঘর পেল না, পেলে হয়তো বা ভাড়া আরও কম লাগতো। যেহেতু বেতনে সব হয়ে যাবে তাই দালানেই উঠল। চিকন গলির রোড, মানুষ এত বেশি এলাকায়। আহানা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কয়েকজন বয়স্ক লোক টুলে বসে আজকের খবরের ব্যাপারে আলোচনা করছে, হাতে গরম চায়ের কাপ নিয়ে। এরকম জনবহুল এলাকা আমি আর দুটো দেখিনি। মনে হচ্ছে কোনো যৌথ পরিবারে থাকতে এসেছি। এত মানুষ চারপাশে, 2-1 দিনেই সবার সাথে ভাব হয়ে যাবে। মা তো মনে হয় এতক্ষণে প্রতি ইউনিটের আন্টিদের সাথে ভাবও করে ফেলেছে। এই সরু পথটা দিয়ে কিছুক্ষণ বাদেই সাইকেলে করে কেউ না কেউ যাচ্ছে। বাপরে বাপ, এত ব্যস্ত এরিয়া। ভ্যান গাড়ি আসতে প্রায় 10-15 মিনিট লেগে গেছে। দূর থেকে ভ্যান গাড়ি দেখতে পেয়ে আহানা জলদি করে ওনার সামনে এসে দাঁড়ালো। পটল, বেগুন, পুঁইশাক, কলমি শাক, লাল শাক, বরবটি, লেবু এসব আছে। আহানা অনেক ভেবে কলমি শাক আর বরবটি নেবে ঠিক করলো। তো ভাইয়া, কলমি শাক 2 মুঠো কত করে? 15 টাকা। এটা আবার কোন হিসাব? 1 মুঠো 5 টাকা হলে 2 মুঠো 10 টাকা, 15 টাকা হয় কেমনে? আপনি 3 মুঠা নেন 15 টাকা দিয়ে। না, বাসায় ফ্রিজ নাই, রাঁধলে আজকেই রাঁধতে হবে, কাল পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আমি 2 মুঠাই নেব ব্যাস। আচ্ছা, আর কি নেবেন? বরবটির কেজি কত করে? 80 টাকা। ওই দিন না দেখলাম 50 টাকা? কোথায়? আমাদের সায়দাবাদে 50 টাকা করে পাওয়া যায়। আপনি এত দাম চাচ্ছেন কেন? আমি সায়দাবাদ থেকেই আনছি, তো এত দূর থেকে আনছি, একটু বেশি চাইবো না? নেব না আমি বরবটি। কাল সায়দাবাদ যাব একটা কাজে, তখন আসার সময় 50 টাকা দিয়ে বরবটি নিয়ে আসবো। দেখিয়েন আপনি। এতক্ষণ পর কলমি শাক 2 মুঠো, চাল 1 কেজি, আর এসব কি মশলাপাতি তেল নিয়ে ফিরলি তুই? আজ এগুলো খাবি? কলমি শাক ভাজি করে নাও, ভাত আমি রাঁধবো। কাল সায়দাবাদের বাসায় গিয়ে আমাদের বাকি সব জিনিসপাতি নিয়ে ফিরব, তাহলেই তো হয়ে যায়। তোকে আমি একা ওখানে যেতে দেব না, তুমি সহ যেও তাহলে। আর নয়তো আমি রূপাকে সাথে করে নিয়ে যাব। ও, আমি তো ভুলেই গেছি, আমি আর ভার্সিটিতে যাব না কোনো দিন। তার উপর সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ আছে। তাহলে তোমাকে নিয়ে বিকালে? আরে না, ধুর, বিকালেও তো টিউশনি আছে। কি করা যায় বলো তো? নিতুকে পড়িয়ে শান্তকে নিয়ে যাইস তাহলে, তাহলেই তো হয়। অসম্ভব, আমি ওই লোকটার সামনেও যাব না আর। তাহলে রাতে আমি না হয় যাব তোর সাথে। সেটাই চলো, আমি তোমায় শাক কাটায় হেল্প করব। 3টে রুমের মধ্যে সবগুলো বন্ধ, শুধু রান্নাঘরটা বাদে।
আহান আর তার মা নিচে ফ্লোরে বসে শাক কাটছে। পাশের বাসার আন্টির থেকে আপাততর জন্য দুটো পাতিল নিয়ে এসেছে আহানা। কাল পাতিল টাতিল সব নিয়ে আসতে হবে একেবারে। আহানা শাক বেছে দিয়ে চাল ধুচ্ছে বেসিনে গিয়ে। মা শাকে হাত দিয়ে কুচি করছেন। দাবটি সব বাসায় রেখে এসেছেন তারা। আহানা ভাত বসিয়ে রুমের দিকে গিয়ে ধুমধাম করে নিমিষেই দুটো রুম পরিষ্কার করে ফেলল। তারপর ফ্লোরে গোল হয়ে বসে গালে হাত দিয়ে সামনের জানালাটা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অনেক দিন বাদে তার মনে হচ্ছে তাকে আর কেউ জ্বালাবে না। রতন প্রতিদিন জ্বালাতো আর এখন আর জ্বালাবে না। বেশ ভালো। আহানা মুচকি হেসে ফ্লোরে লম্বা হয়ে শুয়ে পড়ল। আউচ, মাগো। আহানা উঠে বসে পিঠ ঘষতে ঘষতে ফ্লোরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এত শক্ত এটা, ঘুমাবো কি করে আমি? ধুর, কোনো কিছু না এনেই ঢ্যাং ঢ্যাং করে নতুন বাসায় এসে পড়লাম। আহানা উঠে গিয়ে জানালার গ্রিল ধরে আনমনে আকাশের দিকে চেয়ে বলল, মিস্টার ঝগড়াইটটা, আমাকে আর পাচ্ছেন না আপনি। কিরাম লাগে এখন? আমি বুঝি না, এই মেয়েটা এত এত জেদ দেখায় কি করে? আসলে সে কি মানুষ নাকি অন্য কিছু? মেয়েরা একটু ভাব দেখায় সেটা জানি, বাট এরকম ভাব দেখায়? জীবনেই প্রথম দেখলাম আমি। আজব একটা মেয়ে সে। আরে ভাই, জেদ দেখানো দরকার তো রতনকে দেখায় তো ইটস ফাইন। তো আমাকে কি জন্য দেখায় সেটাই বুঝি না। আমি ওর কি লাগে সে কি জানে না? কি লাগে ভাইয়া? শান্ত এতক্ষণ বারান্দায় বিনব্যাগে আতশো অবস্থায় সূর্যমুখীর বাগানটার দিকে চেয়ে কথা বলছিল নিজে নিজেই। নিজের সাথে হঠাৎ নিতুর কথায় হকচকিয়ে ঠিক হয়ে বসে দরজার দিকে তাকালো সে। না তো, কিছুই লাগে না। আসবো? আসেন আসেন। ভিতরে ঢুকে আবার জিজ্ঞেস করতেছিস কেন? হি হি। তো তোমার কি লাগে বলো, আমিও শুনি। শত্রু লাগে। এত পাকনামি করতে হবে না তোকে। কি জন্য এসেছিস সেটা বল আগে। সত্যি সত্যি বলবো নাকি মিথ্যে মিথ্যে? এত ঢং কে শিখিয়েছে তোকে? আহানা? আহানা আপুর নাম নিলাম না, তুমি আহানা বলছো কেন? আমি তো এমনি এমনি এরকম ডায়লগ দিই। আচ্ছা, সত্যিটাই বল। পরশু আমাদের স্কুলে সিন্ডেলার অভিনয়ের কম্পিটিশন আছে। মানে সবাই সিন্ডেলা সেজে আসবে। যার অভিনয় বেশি ভালো হবে সে উইনার। তো আমাকে বলছিস কেন? আমি কি তোকে নাচানাচি শিখাবো? যেমন করে সিন্ডেলা জামা ধরে দৌড়াইয়া পালাচ্ছিল 12টা বাজার সাথে সাথে। নাইস। তুমি তো দেখি সবটা জানো। তুমি আমাকে শিখিয়ে দাও কিভাবে সিন্ডেলা জামা ধরে দৌড়ে যাচ্ছিল। আমি অবশ্য কার্টুনে দেখেছিলাম, তবে অভিনয়টা আসছে না ঠিক। আমার আর কাজ নেই তাই না? আমার অফিসের কত কাজ, যা এখান থেকে। তোমার সত্যিই কাজ নাই, আমি দেখেছিলাম তো। বারান্দায় বসে বসে আহানা তোমার কি লাগে এসব বলছিলে। এত পাকনা হয়ে গেছিস তুই। যাবি নাকি ধরে দিব এক চড়। আমি মায়ের কাছে গিয়ে বলবো তুমি এতক্ষণ আহানা আপুকে নিয়ে কি বলছিলে। এই দাঁড়া, ঠিক আছে, আমি তোকে শিখিয়ে দেব। এখন রাত হয়ে গেছে, তুই যা, আমি কাল শিখিয়ে দেব। ঠিক আছে। নিতু নাচতে নাচতে চলে গেল রুম থেকে। শান্ত বারান্দা থেকে এসে তার রুমের দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসে পড়েছে। মাথার চুলগুলো এলোমেলো করে ফোনটা নিয়ে শুয়ে পড়ল সে। ডাটা অন করে মেসেজ রিকোয়েস্ট চেক করতেই দেখল 32টা মেসেজ দেওয়া কণা তাসনিম আইডি থেকে। এই নিয়ে ওর 10টা আইডি শান্ত ব্লক করে দিয়েছে। শান্ত বিরক্ত হয়ে আবারও ব্লক করলো ওকে। জানু বেবি এসব লিখে রেখেছে। শান্ত সবসময় ফেসবুকে দ্য পিপলীয় মেনও চেক করে, নোটিফিকেশন চেক করে না। আর ইনবক্সে একটা গ্রুপ আছে ওর, রিয়াজ, নওশাদ আর সূর্যর। তো আগ্রহবশত সে গ্রুপের মেসেজ চেক করতে গেল। নওশাদ আর রিয়াজ মিলে শান্ত আর আহানার ঝগড়ার টাইমের কতগুলো ছবি তুলে গ্রুপে দিয়ে রেখেছে। শান্ত রেগে মেগে গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছে। তারপর গেল দ্য পিপলীয় মেনওতে। সব চেক করতে করতে চোখে পড়ল একটা আইডির নাম আহানার ইচ্ছে ঘুড়ি।
আহানা নামটা আনকমন বলে শান্তর বারবার এটাই মনে হলো যে আইডিটা আহানারই হতে পারে। তাই সে ভেতরে গেল। আহানার নিজের কোনো ছবি দেওয়া না থাকলেও সব ছবি পুতুলের আর কভারে একটা পিক দেওয়া, সেটা হাতে নীল চুড়ির। হাতটা দেখে শান্তর আর 2 মিনিটও দেরি লাগেনি চিনতে। শান্ত এবার শিওর হলো এটা আহানা। সব ছবিতে 10-12টা লাইক, সবগুলো মেল লাইক। শান্ত মুখ বাঁকিয়ে চলে আসলো ওর আইডি থেকে। ও ভাব দেখাতে পারে আর আমি পারবো না? আমিও রিকোয়েস্ট পাঠাবো না। হুম। এই যে আত্মসম্মানের রানী, আসেন খেতে আসেন, কিছুই তো আনেন নাই, পাতিলে রেখেই খান, খেয়ে আমাকে উদ্ধার করেন। আহানা মুখ বাঁকিয়ে মায়ের হাতে খাবার খেয়ে নিল। তারপর কোনো রকম ফ্লোরে মায়ের শাড়ি বিছিয়ে শুয়ে পড়ল ব্যাগ মাথার নিচে দিয়ে। পরের দিন সকাল হতেই আহানা ঠিক করলো যেহেতু 9টা থেকে দোকানে বসতে হবে, তো এখন গিয়ে সায়দাবাদ থেকে সব জিনিসপাতি নিয়ে আসার মোক্ষম সময়। রাতে যেতে ভয় করে, তাই মাকে ঘুম থেকে উঠিয়ে দুজন মিলে সায়দাবাদ এসে পৌঁছালো। তখন সকাল 7টা বাজে। এদিক ওদিক বারবার তাকাতে তাকাতে আহানার তার মা হেঁটে চলেছে, সম্পূর্ণ ভয় রতনকে নিয়ে। মা দরজার তালা খুলে ভেতরে ঢুকলেন। তারপর আর দেরি না করে এক এক করে সব জিনিসপাতি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা রিকশা এনে তুললেন। এখন বাকি রইল খাটটা, সেটা আর রিকশায় আটল না। আহানা বলল রিকশা আরেকটা নিয়ে নেবে খাটের জন্য। খাট খুলে খণ্ডগুলো রিকশায় তোলার পর মোট 2টা রিকশা মালামাল হলো। আহানা আর তার মাতাই রিকশা আরেকটা নিয়ে ফিরলেন। আহানা রিকশাওয়ালাদের টাকা বুঝিয়ে দিয়ে মাকে বলল আস্তে আস্তে সব গুছাতে আর নয়তো রেখে দিতে, সে এসে সব ঠিক করবে, এখন সে তার কাজে যাবে। মা ঠিক আছে বলে ওকে 1 বোতল পানি এগিয়ে দিল। আহানা 1 বোতল পানি ব্যাগে পুরে বের হলো বাসা থেকে। আজ থেকে তার দায়িত্বের ভার বাড়ল, কাজ বেশি টাকা কম, পড়ালেখাও বন্ধ। কত কিছু যে বিসর্জন দিলাম, একদিন নিজেকেই বিসর্জন দিয়ে দেব আমি, তাও হাল ছাড়ব না। আহানা আজ হেঁটেই সেই দোকানটায় আসলো। এমনিতেও মালামাল আনতে গিয়ে অনেক টাকা খরচা গেছে, তাই বাধ্য হয়ে সে হেঁটেই আসলো। ওদিকে দোকান খুলে দিয়েছে দোকানের মালিক মালিনী রহিমা আপু। বাকি সহকারীরাও এসে গেছে দেখছি। আহানা সালাম দিয়ে ভেতরে গিয়ে চেয়ার টেনে বসল। মালিনী সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে চলে গেল তার কাজে। আহানা গালে হাত দিয়ে বসে আছে। এত বোরিং লাগছে ওর। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো একটা কাস্টমার আসলো না। কি ব্যাপার উষা, এসব কি? আমি না তোমাকে বললাম মিস্টার রূপমের ফাইলটা আনতে? তুমি সিরাজের ফাইল কেন এনেছো? কিন্তু স্যার, আপনি তো বললেন রূপমের ফাইল না আনতে, ওখানে যে ফাইল আছে সেটা আনতে, তাই তো আমি সিরাজের ফাইল এনেছি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। যাও এখন তুমি। স্যার কফি পাঠাবো? না, তার দরকার নেই। এই সময় আবার রিয়াজের ফোন। এবার যদি বলে বিয়ে ঠিক, তো আমি বলবো আসবো না। এই কণার বেয়াদবি আর ভাল লাগে না আমার। হ্যালো, কিরে হারামি, তোরে ফোন দিয়ে এত দেখোস না নাকি? আহানার সাথে অল সেট? গ্রুপেও মেসেজ সিন না করে লেফট নিয়েছিস, কি ব্যাপার? ওর কথা তুলবি না, বাদ দে। কিসের জন্য ফোন করেছিস সেটা বল আগে। আগামী মাসের 4 তারিখে আমার গায়ে হলুদ, পরের দিন বিয়ে। আপনি কিন্তু 10 দিন আগেই যাত্রা মোড়াতে এসে হাজির হবেন। আমি কিছুই শুনতে চাই না, নো এক্সকিউজ। বাপের বাড়ির আবদার, তাই না? আর কাজ নেই আমার? 10 দিন আগে গিয়ে বসে থাকবো তোর বাসায়? আমি তো বিয়ের দিনও যাব না। কণার ব্যাপারটা ভুলে যা। এবার বলে দেব তোর আর আহানার বিয়ে ডান। তারপর আর কিছু বলবে না দেখিস। তার মানে আহানাকে আবারও আমার সাথে তোর বিয়েতে আর গায়ে হলুদে নিয়ে যেতে হবে? তো তাহলে তুই বল, কণার থেকে কি করে বাঁচবি? আমি তোর বিয়েতে যাবই না, ব্যাস। তাহলে তোর বিয়েতে আমি, নওশাদ আর সূর্য যাব না দেখিস। আসিস না, বাই। শান্ত কল কেটে দিয়ে ফোন টেবিলে রেখে দিল। তারপর উঠে গিয়ে ওর অফিসের রুমটার জানালার পর্দা সরিয়ে ফেলল এক টান দিয়ে। নিচের গাড়ি আর মানুষগুলোকে পিঁপড়ার সমান লাগছে, আর উপরে বিশাল আকাশ।
টুকরো টুকরো মেঘ ভেসে চলে যাচ্ছে। শান্ত আকাশের দিকে তাকিয়ে থেকে চুপচাপ টেবিলের উপরে থাকা ফোনের দিকে একবার তাকালো। তারপরে সে ফোন হাতে নিয়ে আহানার মাকে ফোন করতে গিয়ে থেমে গেল। না, আমি ফোন করব না। ফোন করলে আন্টি ভাববে আমি আহানাকে পছন্দ করি। থাক, ফোন করব না। ও যেমন তেমনই থাক, আমার কি, বরং ভালোই আছে, সে জ্বালাচ্ছে না, ঝগড়া করছে না। আহানা সারাদিন শুধু 2টা কাস্টমারের মুখ দেখেছে। কতবার যে চোখে ঘুম এসে গিয়েছিল তার খবর নেই, কিন্তু চাকরি তো চাকরি, করতে তো হবেই। বিকাল হতেই সে দোকান থেকে বের হয়ে চিত্রাকে পড়াতে গেল। তারপর চিত্রাকে পড়ানো শেষ করে রুনার সিয়াকেও পড়ালো। এবার শেষে নিতুকে পড়াবে। হাত পা চলছে না, আস্তে করে হেঁটে আসছে সে। ভাইয়া, হোয়াট? শান্তিতে কফিও খেতে দিবি না? এমন চিৎকার করিস কেন? শান্ত টিভি থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। সেখানে নিতু গোলাপি রঙের একটা সিন্ড্রেলার ড্রেস পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা লুঙ্গি। জামা পরেছিস ভালো কথা, হাতে লুঙ্গি নিতে গেলি কেন? আমার যতদূর মনে আছে সিন্ড্রেলার হাতে তো লুঙ্গি ছিল না। আরে ভাইয়া, তুমি কাল আমাকে বলেছিলে সিন্ড্রেলা কেমন অভিনয় করে সেটা শিখিয়ে দেবে, আর আজ সারাদিন গিয়ে এখন আহানাপুর আসার সময়ও হয়ে গেল, আর তুমি এখনো ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না। ও সরি সরি, আমার কাজের চাপে একদমই ভুলে গিয়েছিলাম। শান্ত টিভি অফ করে পকেটে হাত ঢুকিয়ে নিতুর কাছে এসে বলল, চল স্টার্ট করি। 1 মিনিট, তোর হাতে লুঙ্গি কেন সেটাই তো বললি না। ওমা, সিন্ড্রেলা ড্রেস পরে অভিনয় করতে হবে না, আর ড্রেসটা যেহেতু আমি পরে আছি সেহেতু তুমি ড্রেস মনে করেই লুঙ্গিটা পরে নাও। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি আমি শাড়ি আর শান্ত কিনা লুঙ্গি পরে সিন্ড্রেলা সাজবো? তুই আসলেই কি আমার মায়ের পেটের বোন? মনে তো হচ্ছে তোকে ডাস্টবিন থেকে তুলে এনেছিল। হ্যাঁ, তোকে একে শেখালো? নওশাদ ভাইয়া, ওরে আমি পরে বুঝাবো, এটা রাখ তুই এখন। ভাইয়া প্লিজ, আপাততর জন্য এটা পরেই শেখাও না প্লিজ। কেউ তো আর দেখছে না, রিপা আপু আম্মুর রুমে, বুয়াও নেই। ফাইন। শান্তর 3/4 প্যান্টের উপর দিয়ে লুঙ্গিটা পরে নিল। তারপর লুঙ্গিটা হাতে নিয়ে উঁচু করে বলল, দেখ, ডিং ডং ডিং ডং। ও মাগো, 12টা বেজে গেছে, আমাকে এখনই চলে যেতে হবে। এটা বলে এমন করে দৌড় দিবি? শান্ত লুঙ্গি ধরে নিতুর দিকে চেয়ে সামনে দৌড়াতে গিয়ে আহানার গায়ের সাথে এক ধাক্কা লেগে ওর গায়ে গিয়ে পড়ল। আর আহানা ভার নিতে না পেরে সে সমেত নিচে পড়ল দুম করে। ও মা, সিন্ড্রেলা দেখে উল্টে পড়ে গেল। বাট সে তো পড়েনি আসলে। আমি তো দেখেছিলাম দৌড়ে গাড়ি করে চলে গিয়েছিল, যাওয়ার সময় জুতা একটা রেখে গিয়েছিল ভুলে। বাট ভাইয়া, তোমার জুতা দেখি 2টাই আমার সামনে পড়ে আছে। আজব, এসব কি? সরুন, আমাকে দেখলেই শুরু করেন নাটক। আহানার কথায় শান্তর হুঁশ আসলো। জলদি করে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখলেই মানে কি? তুমি দেখে হাঁটতে পারো না সেটা বলো। আমি দেখে হাঁটবো? আপনি যে নিতুর দিকে তাকিয়ে আসছিলেন সেটা যখন দেখলে আমি ওর দিকে চেয়ে আসতেছি, সরে পড়তে পারোনি? আসলে হ্যান্ডসাম ছেলে দেখলে ইচ্ছে করে সামনে তো দাঁড়াবেই। এক্সকিউজ মি, আমি যখন দেখলাম আপনি তেড়ে এদিকে আসছেন তখনই আমি ডান পাশে সরে গিয়েছিলাম, কিন্তু আপনি বাম পাশ থেকে ঘুরে ডান পাশে এসে পড়লেন। আমি কি করতে পারি? আহানা আপু, শান্ত ভাইয়া, তোমরা থামো প্লিজ, আমার কাজই তো হলো না। আহানা শান্তর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। আহা, বাঙালি খেতে চাষাবাদ করা কৃষকের মতন লাগছে, এই ভেবে আহানা ফিক করে হেসে দিল। শান্ত আহানার হাসি দেখে লুঙ্গিটা ধরে সোজা চলে গেল নিজের রুমের দিকে। নিতু, যাও পড়তে বসো। আজ তোমার কত পড়া বাকি আছে খবর আছে তোমার? আপু, পড়া বাদ দাও, কাল আমার স্কুলে সিন্ড্রেলা কম্পিটিশন, আমাকে জিততেই হবে যে করেই হোক। তাহলে তোমার ভাইয়াকে বলো যে শিখিয়ে দিতে, আমি পারবো না কিন্তু। আপু প্লিজ প্লিজ,
আহানা পড়ল মহা ঝামেলায়। সে এখন কি করবে? এদিকে নিতু ড্রেস পাল্টে এসে আহানার হাতে দিয়ে বলল এটা পরে অভিনয় করে দেখাতে। আহানা বাধ্য হয়ে হ্যাঁ তো বলে দিল, কিন্তু এখন সে নিতুর রুমে সিন্ড্রেলার ড্রেসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিতু তো ওর বোনের মতোই, তার উপর পুচকে একটা মেয়ে। ওর কথা না রাখে কি করে? জামাটা একটু টাইট হবে, তবে বেশ ফিট হয়ে যাবে গায়ে। সিন্ড্রেলা ড্রেস তো, তাই একটু বড়সড় জামাটা। আহানা এসব ভাবতে ভাবতে জামাটা পরে নিল। আয়নায় নিজেকে দেখে নিজেই হাঁ হয়ে চেয়ে আছে সে। কি সুন্দর, একদম সিন্ড্রেলার মতো লাগছে তাকে। আহানা জামাটা ধরে রুম থেকে বাইরে পা রাখতেই শান্তর সাথে এক ধাক্কা খেয়ে গেল। শান্ত হাতে জুস নিয়ে মায়ের রুমের দিকে যাচ্ছিল তখন। আহানাকে রেগে কিছু বলতে যাবে, তার আগে আহানাকে এমন বেশি দেখে হাঁ করে চেয়ে আছে সে। আহানা মুখ বাঁকিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না আপনি? কি হলো, কথা বলছেন না কেন? স্টুপিড। আহানা চলে গেল তার সব প্রশ্নের উত্তরে শান্তর নীরবতা দেখে। শান্ত এখনো হাঁ করে আহানাকেই দেখছে। গায়ে আষ্টে পৃষ্ঠে জামাটা লেগে আছে আহানার, চুলগুলো ছেড়ে দেওয়া। এত সুন্দর লাগছে যে শান্তর আর দুনিয়ার কোনো খবর নেই। পরে নিতু শান্তর হাত ধরে টান দিতেই শান্তর হুঁশ আসলো। নিতুর দিকে না তাকিয়ে মায়ের রুমের দিকে চলে গেল সে। তাকালেই হাজারটা প্রশ্ন করে বসবে নিতু। আহানা নিতুকে বেশ ভালো মতন অভিনয় কি করে করতে হবে শিখিয়ে দিয়েছে, তাই আজ একটু দেরি হয়ে গেল। একেবারে 8টা বেজে গেছে। আহানা ঘড়ির দিকে চেয়ে হাঁ করে বলল, এমা, এত দেরি কি করে হলো? আমাকে তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আহানা জামাটা চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে এক দৌড় দিল। তার আগেই কেউ ওর হাত ধরে আটকে ফেলেছে ওকে। আহানা হাতের দিকে তাকিয়ে তারপর যে ধরেছে তার মুখের দিকে তাকালো। শান্ত মুখটা গম্ভীর করে চেয়ে আছে ওর দিকে। আমার আজ এমনিতেও দেরি হয়ে গেছে, আর আপনি কিনা আমার হাত ধরে আটকিয়ে আমার সময় আরও নষ্ট করছেন। তুমি আবারও একা একা রাতে বের হয়ে বিপদ মাথায় তুলতে চাও তো? তাতে আপনার কি? শান্ত আহানার হাত হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে স্বাভাবিকভাবেই বলল, আমার কিছু না, তবে আমার দায়িত্ব বটে। দায়িত্ব? কিসের দায়িত্ব? আমি তো আপনার কিছু লাগি না, তাহলে কিসের দায়িত্ব আপনার? আমার আমার বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ে তুমি, তো আমার তো অনেক কিছু লাগো। চাপা মারবেন না, হাত ছাড়ুন। ছাড়বো না, চলো আমার সাথে। শান্ত আহানার হাত ধরে হেঁটে চলল কারের দিকে। আপনি যদি ভেবে থাকেন আপনার সাথে কারে করে আমি বাসায় ফিরব, তাহলে ভুল ভাবছেন। আমি তো সেটা ভাবিনি। মানে? মানেটা সহজ, কারে ওঠো। নো ওয়ে। আমি বাসায় যাচ্ছি রিক্সা নিয়ে। আপনি প্লিজ দখল দিতে আসবেন না। আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। ওই দিনও নিজেই করেছিলাম। সো দূরে থাকেন। নিজের চরকায় তেল দেন, বাই। এই, কিসের এত জেদ তোমার? আমার সামনেই সেন্সলেস হয়েছিলে সেদিন। রতনের সামনে হলে তখন কি হাল হতো তোমার জানো? আমি তোমাকে নিয়ে আন্টির কাছে এনেছিলাম, রতন হলে সিধা কি করতো ধারণা আছে? হেল্প করে আবার খোটা দিচ্ছেন। খোটা বলে না এটাকে, মনে করিয়ে দিচ্ছি আমি একাই বাসায় যাব। শান্ত চুপচাপ আহানাকে কোলে তুলে সিটে বসিয়ে দরজা লাগিয়ে দিল হুট করে। আহানা ভাবতেও পারেনি শান্ত এমনটা করবে। আপনি একটা খারাপ লোক, আমাকে টাচ করতে মানা করিনি আমি। শান্ত ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে চুইংগাম চিবোতে চিবোতে গাড়ি স্টার্ট দিল। আপনি আমার কোনো কথাই সিরিয়াসলি নেন না কেন বলুন তো? কারণ তুমি একটা বাচ্চা মেয়ে। বাচ্চাদের কথা এত কান দিতে নাই বড়দের। আমার প্রতি এত কেয়ার দেখিয়ে মায়ের সামনে ভালো হতে চান, তাই না? তাহলে একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করব না। তোমাকেও বিয়ে করতে আমার বয়ে গেছে। কোন পথ দিয়ে নিচ্ছেন আবার? শুনুন, আমি আপনার সাথে আলাদা কোথাও দাঁড়িয়ে বা বসেও কথা বলতে চাই না। আমি এখনই কথা শেষ করতে চাই বলে শর্টকাট দিয়ে যাচ্ছি। জলদি বাসায় ফিরতেও পারবে আর আমার কথা বলা শেষ হবে ততক্ষণে।
কিসের কথা? রিয়াজের পরের মাসের শুরুতেই বিয়ে। আমার সাথে যাওয়ার জন্য তৈরি হও। আমাকে পাগলে ধরেছে তাই না? জীবনেও না। আপনি গিয়ে খান বিয়ে। ওইবার চুমু দিতে চেয়েছেন, এবার কি করবেন কে জানে। শোনো, ওটা ভুলবশত ছিল, আর কিছু না। বাদ দাও ওসব। কাল বিকেলে আমার অফিসে এসো, একসাথে রিয়াজের বিয়ের গিফট কিনতে যাব। আপনি হুকুম করছেন এমনভাবে যেন আমি আপনার সব কথা মানি। এটাও মানব না। কি করবেন? শান্ত কাঠ থামিয়ে ফেলল। কাঠ থামালেন কেন? আমার বাসা তো আশেপাশেও কোথাও দেখা যাচ্ছে না। কোথায় নিয়ে এলেন আমাকে? নামো। আমি এখন একা বাসায় ফিরব? এমন জায়গায় নামতে বলছেন যেটার কিছুই চিনি না। আজব তো। ঠান্ডা মাথায় কথা বলবো বলে নামতে বলেছি তোমাকে। নামো। আহানা শান্তর ধমকে ভয় পেল। আবার মাথার মধ্যে রাগের পাহাড় গড়তে গড়তে কাঠ থেকে নামল সে। শান্ত এগিয়ে এসে আহানার সামনে দাঁড়িয়ে বলল, শোনো আহানা, সবার আগে একটা কথা বলি, আর সেটা হলো তুমি আমার অফিসে কাজ করবে না ভালো। চাকরি পেয়েছো একটা ছোটোখাটো, সেটা দিয়ে তুমি অনেক কষ্টে ডাল ভাত জোগানোর কথা ভাবছো, সেটাও ভালো। বাট এটা ভেবেছো কি যে আন্টি ভালো আছে কি না? সব সময় নিজে যা ভালো মনে করবে সেটাই করবে, এটা কিন্তু রং। আমি কি করব কি করব না সেটাও কি আপনি ঠিক করবেন? হ্যাঁ, আমিই ঠিক করব। আর শোনো, তোমার এই সাদাসিধা চেহারা নিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টাও করবে না। এই যে মাঝে মাঝে বলো আমাকে বিয়ে করবে না এটা সেটা, এগুলো বলে কি বোঝাতে চাও? তুমি অচিনপুরের রাজকুমারী, বাট তুমি আসলে একটা গাইয়া ভূত। তোমার চেয়ে তো কণা ভালোই স্মার্ট। তো আরও ভালো, রিয়াজ ভাইয়ার বিয়েতে গিয়ে ওর সাথে বিয়েটা পাকা করে আসুন। আমাকে মাফ করেন, সব সময় আমাকে নিয়ে টানাটানি না করে ওকে নিয়ে টানাটানি করেন বরং। বিয়ে কাকে করব সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমি জাস্ট তিনটা কথা বলার জন্য তোমাকে এখানে এনেছি। কি? তুমি কাল সকালে আন্টিকে নিয়ে আমাদের বাসায় ফেরত আসবে। তারপর আমার অফিসে জয়েন হবে এবং সবার শেষে আমার সাথে শপিং মলে যাবে। রিয়াজের বিয়েতে কিছু গিফট দেব, সেসব কিনব। আর রিয়াজের বিয়েতেও তুমি আমার সাথেই যাবে। বাপের বাড়ির আবদার পেয়েছেন তাই না? তুমি হয়তো জানো না আমি মজনু আঙ্কেলের বিপক্ষে একটা কেস লড়ছি, তাও তোমাদের বাড়ি গাড়ি ফেরত আনার উদ্দেশ্যে। সো তুমি ভেবে দেখো তুমি কি চাও। আমি আজ অফিস থেকে ফেরার সময় তোমাদের বাসায় গিয়েছিলাম। বাসার অবস্থা তো অনেক খারাপ। ওরকম একটা পরিবেশে তুমি আন্টিকে রাখছো জাস্ট তোমার জেদের বশে। হাউ চিপ ইউ আর। আমার মা যদি বলে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করলে উনি হাসবেন, তো আমিও সেটাতে রাজি হয়ে যাব। জঘন্য কাজটা করতে আমি রেডি হয়ে যাব, কারণ আমি আমার মায়ের মুখের হাসির দায়িত্ব নিয়েছি। সেদিন থেকে যেদিন তার হাসির মেন কারণ আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আর তুমি তুমি তোমার জেদ পূরণ করতে গিয়ে তোমার মাকে এত কষ্ট দিচ্ছ। আমার সাথে শত্রুতা না হয় বুঝলাম, বাট আন্টির সাথে কি শত্রুতা তোমার? আহানার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে অনবরত। তারপর চোখ মুছে শক্ত হয়ে সে বলল, আমার কারো সাথেই শত্রুতা নেই। আমি এমন একটা মেয়ে যে বিনা পরিশ্রমে কোনো টাকার সাহায্য নিতে চাই না কারোর থেকে। আমি চাই আমার মা ভালো থাকুক ভালো কাজের টাকা দিয়ে। এক মিনিট, আমি আন্টিকে আমাদের বাসায় রাখবো, এটাতে খারাপের কি দেখছো তুমি? আমার মা অন্যের বাড়িতে কেন থাকবে? এই চিন্তা ভাবনা তোমার অনেক খারাপ। এই লজিক উঠাতে গিয়ে তুমি এটাই ভুলে গেছো যে আন্টি সেখানে ভালো আছে নাকি নাই। বাট তুমি তো তুমি, তোমার জেদ এত বেশি যে তুমি নিজেও না খেয়ে থাকতে পারবে, আর আন্টিকেও না খাইয়ে রাখবে, এত জেদ তোমার। ব্যাস, একটা কথাও না, অনেক বলেছেন। আমাকে আমার মতো থাকতে দিন। আমার মায়ের ভালো খারাপ আমাকেই বুঝতে দিন। শান্ত এগিয়ে এসে আহানার দুই কাঁধ চেপে ধরে কাছে এনে বলল, কিসের ভালো খারাপ? আমি তো সবটাই খারাপ দেখি। তুমি ইচ্ছে করে আন্টিকে কষ্ট দিচ্ছ। আমার মাকে যিনি বুবু ডাকে তাকে তুমি কষ্ট দিচ্ছ। যে ছোটবেলায় আমার জন্য সোয়েটার বানাতে গিয়ে হাতে বড় সুই ঢুকিয়ে ফেলেছিল,
সে আন্টিমণিকে কষ্ট দিচ্ছ তুমি। আহানা ছলো ছলো চোখে তাকিয়ে বলল, সে মহিলাটি আমার মা, আমার অধিকার সবচাইতে বেশি। তোমার মা বলে তুমি যা নয় তাই করবে, আমি তা হতে দিতে পারি না। আন্টি নিজে আজ মাকে ফোন করে কেঁদেছে, আমার সামনে বসে কেঁদেছে। আমি এটার হতে দিতে পারি না, ব্যাস। তুমি আমার কথা সোজা সাপটায় বোঝো, নয়তো আমি কাল গিয়ে আন্টিকে নিয়ে আসব। আহানা হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আপনার কথাই হবে, হাত ছাড়ুন। আমি না হয় আসলাম না, কিন্তু মা আসবে। শান্ত আহানার হাত ছেড়ে দিল। তারপর কিছু দূর গিয়ে থেমে বড় একটা নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলল, আন্টি তোমায় ছাড়া থাকবে না, তুমি সহই আসবে। আহানা চিৎকার করে বলল, আপনি কি চান বলুন তো? আহানার কথার জবাব না দিয়ে শান্ত সামনের দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা সবুজ ঘাস বাতাসে নড়ছে, শীতল হাওয়া এসে গায়ে লাগে বারবার। দূর দূরান্ত মানুষ দেখা যায় না, নির্জন একটা এলাকা। আহানা যখন বলে কি চান, তখন নিজের মনের ভেতর কি চলে তা যদি সে দেখত, তাহলে সে কখনো এটা জিজ্ঞেস করত না। আমি ওর সাথে একবার ভুলবশত জোর করতে গিয়ে অনেক বড় ভুল করেছি। সেদিন চরের জন্য না চরিত্রহীনের অ্যাওয়ার্ডটা খারাপ লেগেছে অনেক। তবে আহানাকে আমার ভাল লাগে না, আবার তাকে ছাড়া একটা দিনও ভালো লাগে না। আজব অনুভূতি। কবিরা বলবে এটা ভালোবাসা, তবে আমি মানি না। ওকে ভালোবাসতে বা যাবই কেন? কি আছে ওর মধ্যে? সাজগোজের মধ্যে কপালে একটা টিপ, আর কিছুই না। না ক্রিম, না পাউডার, না কোনো ভালো ড্রেস আপ। সবসময় হালকা রঙের থ্রি পিস পরে থাকে, গলায় ওড়না ঝুলিয়ে চুলগুলো সামনে দিয়ে রাখে। হাতে জামার সাথে মিলিয়ে 1 ডজন চুড়ি সব সময় থাকে। তারপরে ওকে দেখলে মনে হয় সে আমার মায়ের পরে সবচাইতে আপন মানুষ, যার সামনে আমি ওপেন বুক। সে আমাকে পড়ে দেখতে পারবে, সে যদি নিজে থেকে এসেও জড়িয়ে ধরে আমাকে, হয়তোবা আমি তাকে বাধা দেওয়ার শক্তি পাবো না। হ্যাঁ, এটা অবশ্যই ভালোবাসা নয়। এই লোকটা আমাকে কখনো সম্মান দেয়নি, দেবেও না জানি। লোকটা খুবই খারাপ। এরকম খারাপ চরিত্রের লোক আমি আর দেখিনি। অথচ কেয়ার করার সময় ঠিকই করে, আবার মুহূর্তেই ধাক্কা দিতেও পিছু পা হয় না। আমি বুঝি না আসলে সে চায়টা কি। আমাকে তো ভালো টালো বাসে না, সাপ সাপ বলে দেয়। তাহলে এসবের কারণ কি? আমি একা বের হলে তার কি যায় আসে? এত বছর পর তার সাথে আমার বান্দরবনে দেখা হয়েছিল। সেদিন থেকে আমাকে এক দিক দিয়ে বাঁচাচ্ছে তো আরেক দিক দিয়ে অপমান করছে। এত অপমান যে তাকে শুধু ঘৃণা করতে ইচ্ছে করে আমার। আর আমিও কেমন যেন হয়ে গেছি। সেদিন কি দরকার ছিল ওনার ক্ষততে মলম লাগানোর? আমি ওনাকে ভালোবাসি না, পছন্দও করি না, কিচ্ছু করি না, ঘৃণাও না। ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেটা আগের কথা। এখন এসব ভেবে লাভ আছে কোনো? দয়া করবে বলে কি মাথা কিনে খাবে আমার? না, এটা কোনো মতেই ভালোবাসা নয়, অন্য কিছু হতে পারে। কি হলো, কারে এসে বসো? ইনভাইট করতে হবে নাকি? দরকার নেই। আহানা দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়ে প্লাজোর সাথে পা লেগে দুম করে কারের ভেতরে এসে শান্তর ওপরে গিয়ে পড়ল সে। একদম শান্তর গায়ের উপরই পড়ল। শান্ত চুপ করে আছে, একটাও কথা বের হচ্ছে না ওর মুখ দিয়ে, কারণ ওর ঠোঁটজোড়া আহানার মাথার চুলে ডুবে আছে। আহানা কোনো রকম ঠিকঠাক হয়ে বসে বলল, সরি, ইটস ওকে। শান্ত আহানাকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আবার চলে আসলো বাসায়। আহানা জানালার গ্রিল ধরে চুপ করে আছে। মাকে বললেই মা রাজি হয়ে যাবে শান্তদের বাসায় থাকার জন্য, কিন্তু ওর মন যে মানছে না, এভাবে অন্যের ঘরে থাকা একদম পছন্দ না ওর। মায়ের দিকে চেয়ে দেখলো মা বসে বসে ঝিমোচ্ছে। মন খারাপ তার। কি জন্য মন খারাপ তা জানে আহানা। জানালা থেকে সরে এসে মায়ের হাত দুটো মুঠো করে ধরে বসল সে। তারপর নরম গলায় বলল, মা, কাল সকালে আমরা শান্তদের বাসায় যাব। এখন থেকে সেখানেই থাকব। আন্টি নাকি তোমার আর আমার জন্য সারাদিন মন খারাপ করে থাকেন।
মায়ের মুখের ভাবগতি মুহূর্তেই বদলে গেল। একগাল হাসি দিয়ে বললেন, সত্যি? হ্যাঁ। তাহলে তোর এই দোকানের চাকরিটাও ছেড়ে দে। এখন থেকে তোর তো আর আমাদের বাসা ভাড়ার দরকার পড়বে না। দেখি কি করতে পারি। আহানার কিছুই বলল না। কাঁথাটা টেনে একপাশে শুয়ে পড়েছে সে। পরের দিন অনেক সকাল হয়ে গেল, এখনো আরামসে ঘুমাচ্ছে আহানা। তার ইচ্ছে ছিল ওই বোরিং চাকরি আর করবে না, তাই সে মন দিয়ে ঘুমাচ্ছে। সকালে উঠে চাকরিতে যাওয়ার আর কোনো চিন্তা নেই, খালি ঘুম আর ঘুম। হুট করে গালের মধ্যে কে যেন চিমটি কাটল। না, কে চিমটি কাটবে আবার? হয়তো পিঁপড়া হবে। আহানা হাত পা ছড়িয়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু না, কিছুক্ষণ বাদও আবারও সেই চিমটি কাটল, কিন্তু এবার গালে না, একেবারে হাতে। আহানা লাফ দিয়ে উঠে বসতেই দেখল একজন সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে শক্ত চোখে তাকিয়ে। পরনে কালো শার্ট, কালো জিন্স, হাতে কালো ঘড়ি। আহানা ওর পা থেকে মাথা পর্যন্ত ড্যাব ড্যাব করে দেখে যাচ্ছে। সে যে স্বপ্ন ছেড়ে বাস্তবে তা সে জানে না। হাত উঁচু করে ভাঁজ করে তার উপর হাত রেখে হাতের উপর থুতুনি বসিয়ে মুগ্ধ হয়ে সে শান্তকে দেখে যাচ্ছে। আর সে কিনা মুচকি হেসে তাকিয়ে আছে পাক্কা 3 মিনিট ধরে। শান্ত হাত বাড়িয়ে আহানাকে ধরে এক ঝাঁকুনি দিল। আহানা ঝাঁকুনি খেয়ে চোখ ডলে বুঝল এটা সত্যি। তারপর ওড়নাটা হাতে নিয়ে বিছানা থেকে নেমে বলল, আপনি এখানে এই সময়ে? তো কাল রাতে কি কথা হয়েছিল? সকাল সকাল আমার বাসায় আন্টিকে নিয়ে ফেরত আসবে? তো কয়টা বাজে? তো যাব বলেছি তো, যখন ইচ্ছা তখন যাব। আপনি অফিসে যান না, আমার পেছনে লেগে আছেন কেন? ওকে ফাইন, যখন খুশি তখন যেও। আপাতত আমি আন্টিকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের বাসায় যেসব জিনিসপাতি আছে সেগুলো আমি OLX.com-এ বেচে দেব। যে টাকা আসবে ওটা দিয়ে লজেন্স খেও। কেমন খুকি? খুকি মানে? কে খুকি? আর বেচবেন কেন? আপনাকে পারমিশন দিয়েছি আমরা? আন্টি দিয়েছে। বাই। আরে আরে, শান্ত চলে গেল আহানার মাকে নিয়ে। আহানা একা বাসায় ঘাপটি মেরে বসে আছে। সকাল 10:30 বাজে তখন। আহানা অনেকক্ষণ ভেবে কত কিছু ভাবল। তারপর উঠে ফ্রেশ হয়ে ওড়নার ব্যাগ নিয়ে শান্তদের বাসায় ফিরে আসলো। মা শান্তর মায়ের সাথে বাগানে বসে আছেন। শান্তি রহমান আহানাকে দেখেই হাত বাড়িয়ে ধরলেন। আহানা ভালো মেয়ের মতন ওনার কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে সালাম দিল। ওনার চোখে মুখে আজ যেন হাসির বৃষ্টি ঝরছে। আহানার মাও অনেক খুশি। আহানার মুখেও হাসি ফুটল তাদের হাসি দেখে। আহানা বাসার ভেতরে যেতেই রিপা এসে বলল, শান্ত নাকি বলে গেছে আহানা যেন ওর অফিসে আসে। আহানা উত্তরে বলল সে যাবে না। ব্যাস, তাদের জন্য রাখা রুমে এসে আহানা বালিশ একটা কোলে নিয়ে ধপ করে বসে গেল। কি হলো রিপা, তুমি কি আহানাকে বলনি অফিসে আসতে? স্যার বলেছিলাম, কিন্তু আহানা মুখের উপর না করে চলে গেছে। ঠিক আছে, আমি আসছি। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় তা ভালো করেই জানা আছে আমার। শান্ত ফোন রেখে বেরিয়ে গেল অফিস থেকে। আহানা বসে বসে বিস্কিট খাচ্ছে আর বারান্দা দিয়ে বাইরের দিকে তাকিয়ে এক একবার এক একটা দেখছে। মা আর আন্টি এখনো বাগানে, আর নিতু স্কুলে, রিপা বুয়ার সাথে রান্নাঘরে। দরজা খোলার আওয়াজ পেয়ে আহানা পেছন ফিরে তাকালো। শান্ত রাগি রাগি লুক নিয়ে আহানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার? বলেছি না আমি আপনার অফিসে যাব না? আমাকে যে কি পরিমাণ অপমান করে বের করেছেন সেটা মনে আছে? আমার তো মনে হয় না কিছু মনে আছে আপনার। তা না হলে বারবার রিকোয়েস্ট করতেন না। শান্ত এতক্ষণ দাঁড়িয়েছিল দরজার কাছে। আহানার কথা শেষ হতেই এখন সে এগিয়ে আসছে এদিকে। আহানার অজান্তেই হাত থেকে তার বিস্কিটটা পড়ে গেল ভয়ে, কারণ শান্ত উল্টাপাল্টা কিছু করে না বসে। এই ভাবনায় সারাদিন আহানার মাথায় ঘুরপাক খায়, এখনো খাচ্ছে। আহানা ফ্লোরের দিকে চেয়ে বিস্কিটটা দেখে নিল। ভেঙে 2 টুকরো হয়ে গেছে চকলেট বিস্কিটটা।
আহানা এবার মুখ তুলে সামনে তাকাতেই খেয়াল করলো শান্তর খুব কাছে এসে গেছে। এখন নায়কদের মতো আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অফিসে। সব জানা আছে আমার। ভুল ভাবছো। আমি কি ভাবছি তা কি করে জানেন আপনি? তুমি মনে মনে কথা বললে সেটা ভাষণ আকারে আমার কানের কাছে বাজে, বুঝলে? আচ্ছা, তাহলে কি করবেন শুনি একটু। তোমার সব টিউশনি বন্ধ করার দায়িত্ব শুধু আমার। মানে কি? আপনি কি করবেন? করবেন না বলো কি করেছি। কি করেছেন? আমি চিত্রা, সিয়া আর রিপার বোন রুনা সবার বাসার অ্যাড্রেস তোমার মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি। তারপর? তারপর নাথিং। তুমি কি চাও সেটা বলো। আমার সাথে আমার অফিসে যাবে নাকি আমি তোমার টিউশনি খাবো? মগের মূল্য কার কি, বললেই হয়ে গেল নাকি? কি করবেন আপনি? শান্ত হেসে দিয়ে বিছানায় বসল, পায়ের উপর পা তুলে। তারপর আহানার দিকে তাকিয়ে বলল, বেশি কিছু না, শুধু বলবো আহানা আমার উডবি ওয়াইফ অন্যের বাসায় গিয়ে গিয়ে টিউশনি করায়, কেমন দেখায়? আপনি প্লিজ নিজে থেকে আহানাকে মানা করে দিন। কিছুতেও মানছে না। আমার তো এনাফ টাকা পয়সা আছে, তাহলে আমার ওয়াইফ কেন এত কষ্ট করবে বলুন? আহানা ভ্রুকুচকে বলল, আপনারা তো মাস্টার মাইন্ডের প্ল্যানটা ফ্লপ হবে দেখিয়েন। তোমার আর আমার ছবি আন্টিকে দেখানোর প্ল্যান কিন্তু সাকসেস হয়েছিল। আহানার এবার কলিজা কাঁপছে, ঢোক গিলে বলল, আপনাকে আমি ভয় পাই নাকি? জানতাম এমনটাই বলবে। দেখো, তোমার মনে হয় ফোন বাজছে, গিয়ে ধরো। আহানা পা টিপে টিপে টেবিল পর্যন্ত গিয়ে ফোন ধরল। সিয়ার আম্মুর কল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা ঠিক করনি আহানা। মানে? বুঝলাম না আন্টি। বিয়ে করলে আর একটিবার দাওয়াতও দিলে না? না তো, আমি তো বিয়ে করিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যাক, যেটার জন্য ফোন করেছিলাম শোনো। তুমি নাকি লজ্জার কারণে বলতে পারো না যে আর পড়াবে না, তাই আমি বলছি আর পড়াতে হবে না। অনেক কষ্ট করেছো এতদিন, এবার একটু সুখ করো স্বামীর টাকায়, কেমন? সিয়ার জন্য নতুন টিচার অলরেডি খুঁজেও নিয়েছি আমরা। ব্যাস, সিয়ার আম্মু কল কেটে দিয়ে পৃথিবীর শেষ সীমানায়। আহানা গাল ফুলিয়ে শান্তর সামনে এসে বলল, আপনাকে এত বড় মিথ্যা কথা বলতে কে বলল? আপনার এত সাহস, আমার টিউশনি একটা বাদ দিয়ে দিলেন? শান্ত হেসে বলল, সবে তো একটা, এখনও আরও আছে। আপনি আমাকে এত এত অপমান করলেন, তারপরেও আমি কি করে আপনার অফিসে যাই? আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন, মনে আছে? আহানা কেঁদে দিয়ে চোখ মুছতে মুছতে বলল, এটাও বলেছিলেন আমি নাকি আর চাকরি পাবো না কোথাও, কিন্তু আমি তো পেয়েছি। আপনার কথা ভুল প্রমাণ করেছি। কথাগুলো বলতে বলতে আহানা কেঁদেই যাচ্ছে। শান্ত টিস্যু হাতে নিয়ে আহানার দিকে তাকিয়ে টিস্যুটা রেখে দিয়ে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। নিজের বুকে ওকে আষ্টে পৃষ্ঠে ধরে চুপ করে রইল সে। আহানা কেঁদে কেঁদে শান্তর শার্ট টেনে চোখ মুছছে। শান্তর ঠিক মনে আছে ছোটবেলায় আহানা ওকে ধরে ওর জামায় চোখ মুছত কান্না করার সময়, আর তাই সে এখন টিস্যু নিয়েও রেখে দিয়েছে। আহানা সেই ছোটবেলার আচরণটাই করল। আহানা কাঁদা শেষ করে মুখ তুলে বলল, জড়িয়ে ধরে কি বোঝাতে চান? এই যে, আমি তোমাকে ইচ্ছে করে অপমান করিনি, তুমিই দায়ী এর জন্য। আমি দায়ী? সোজা কথায় হ্যাঁ বলো না কখনোই, বললেই তো আর কথা শুনতে হতো না। আহানা মুখ বাঁকিয়ে পাশে তাকাতেই চোখ পড়ল তার আয়নায়। সে শান্তকে জড়িয়ে ধরে রেখেছে, এটা দেখে চোখ বড় বড় করে দূরে সরে দাঁড়ালো সে। শান্ত হালকা একটা কাশি দিয়ে বলল, ওকে, আই অ্যাম সরি, এবার তো চলো। আহানা ভ্রুকুচকে বলল, আমাকে আর ছোবেন না আপনি। হোয়াট এভার, চলো এখন। আহানা খুশি খুশি শান্তর পেছন পেছন আসছে। শান্ত ওকে সরি বলেছে, এটার চেয়ে খুশি আর কিছুই হতে পারে না। তার এখন মন চাচ্ছে আকাশে উঠতে। মা আর শান্তি রহমান তো রীতিমতো অবাক। শান্ত আর আহানা কিনা বিনা ঝগড়ায় একসাথে কারে করে কোথাও যেন চলে যাচ্ছে।
শান্তি রহমান তো আহানার মায়ের হাতে হাত রেখে একগাল হাসি দিয়ে গেটের দিকে চেয়ে আছেন। তুমিই বলো কি গিফট করা যায়? বাজেট কত? ব্যাপার না, যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেব, টাকা ব্যাপার না। আমার বেস্ট ফ্রেন্ড রিয়াজ, নওশাদ আর সূর্য, 1-2-3 লাখ বাজেট। কি? শান্ত কাঠ থামিয়ে ফেলল, তারপর বলল, কি চিৎকার করো কেন? এত টাকা দিয়ে কি কিনবেন? সেটাই তো ভাবছি, কি কিনবো তুমিই বলো, তাহলে সে অনুযায়ী শপিং মলে যাব। নমি আপুকে গলার নেকলেস টাইপ কিছু দিয়েন। না, আমি এঙ্গেজমেন্টের দিন দিয়েছিলাম, তাই এখন ভিন্ন কিছু দিতে চাচ্ছি। তাহলে এক কাজ করেন, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এসব কিনে দিতে পারেন। কামন, এসব তোর রিলেটিভরা ওকে দেবে, ইউনিক কিছু বলো। আইডিয়া কি? ওনাদের জন্য হানিমুন প্যাকেজ আপনি কিনে গিফট দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। ওয়াও, জোস আইডিয়া দিলে, এটা বেস্ট হবে। বালি প্যাকেজ কিনে দিয়ে দেব। বালি মানে কক্সবাজার? আরে না, ইন্দোনেশিয়ার বালির কথা বলছি। ও মা, তাহলে তো অনেক খরচ। আমি নেটে দেখেছিলাম, প্যাকেজ 3-4 লাখ টাকা হবে 7 দিনের জন্য। এত দাম? তাহলে এটাই ফাইনাল, আমি এখনই বুক করছি। বাপরে, এত টাকা খরচ করে মানুষ নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে? আমি আরও ঠিক করেছিলাম রূপার বিয়েতে শাড়ি একটা কিনে দেব 700-800 টাকা, কিংবা বড় জোর 1000-এর। টাকা থাকলেই সব হয়, আস্থা বুঝলাম। তুমি তাহলে এখন আমার সাথে অফিসে চলো, আগের মতো কাজ শুরু করে দেবে, আর আমার কথার ভিতর নিজের কথা ঢুকাবে না, ওকে? আপনি ভুলভাল বলে যাবেন আর আমি চুপ থাকবো, তা তো হচ্ছে না। আমি যা বলি সব ঠিক বলি, তোমার মতো না। তোমার তো আজ পর্যন্ত একটা কথাও ঠিকঠাক লাগেনি আমার। মানুষ ঠিকঠাক হলে তারপর তো সব ঠিকঠাক লাগবে। শান্ত শার্টটা একটু টেনে কার পার করতে করতে বলল, আমি তোমার চেয়ে ভালোই। আহানা কার থেকে নেমে তারপর বলল, তা তো হবেই, আপনি তো আমার মায়ের মতন মেয়ে না ছেলে। বকবক না করে লিফটের বাটনে চাপো। লিফটে ঢুকে দুজন দুজনের দিকে কেমন করে যেন চেয়ে আছে। 51% গালি আসছে তো 49% ভালো লাগা। গালিতে 1% বেশি হওয়ার কারণে দুজন মিলে ভ্রু কুঁচকাল। তারপর একসাথে বলল, জীবনে আর দেখনি? না না, 1 মিনিট, আপনাকে দেখার কি আছে? সেম উত্তর, তোমাকে দেখার কি আছে? আমাকে কপি করো কেন? আপনি আমাকে কপি করছেন। তোমার সাথে ভালো মানুষে কথা বলে না। আরে আহানা। আহানার সামনে চেয়ে দেখল উষা হাঁ করে ওর দিকে চেয়ে আছে, চোখে মুখে তার হাসি। শান্ত লিফট থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ওকে ওর কেবিন বুঝিয়ে দিয়ে আমার অফিস রুমে আসতে বলো। ওকে স্যার।